দর্শক সকলকে স্বাগত আজকের আয়োজন ভিন্ন মাত্রায় আমরা কথা বলবো রাজনীতিতে দেশি ও বিদেশির প্রভাব। আজকে আলোচক হিসেবে আমাদের আমন্ত্রণে দুজনের সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। চলুন পরিচয় করে দিই। রয়েছেন সিকান্দার রেমান, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন। রয়েছেন নাভিদ রওরসা, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। দর্শক আজকের আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ। আজ আমরা শিরোনাম যেমন রেখেছি যে রাজনীতিতে দেশি বিদেশি প্রভাব। আমরা দেখছি যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি যে হালচাল, সেখানে নানাভাবে চীন, আমেরিকা, ভারতের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম চীন সফরে গেলেন, কথায় শুরু হয়েছে যে চীনের দিকে ঝুঁকে পড়ছেন কিনা, অন্যদিকে আমেরিকা রুষ্ট হচ্ছে কিনা। ঠিক একইভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা রকম টানাপোড়েন এক ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এর মাঝে আমরা দেখলাম যে ভারতের যে রাষ্ট্রদূত হাই কমিশনার, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলেন এবং এর মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে নতুন একটা অর্গল খুলে গেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। অনেকে বলছেন যে জমাট বরফ সেটি গলতে শুরু করেছে। নাভিদ রওরসা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা কীভাবে দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের আমন্ত্রণ রয়েছে সম্মেলন, ব্রিক্স সম্মেলনে, এবং তিনি যাবেন কি যাবেন না এটা এখনো স্পষ্ট নয়, কিন্তু কি মনে হয় যে ভারত সফর করা উচিত কিনা মাননীয় প্রধানমন্ত্রী অন্তত ব্রিক্স সে যে আমন্ত্রণে? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে সম্পর্কের বরফ গলতে আসলে আমরা এখনো দেখছি না, কারণ এটার প্রমাণ তো 5 অগাস্টের প্রেস কনফারেন্স, শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সটি করলেন। তো এখন বিষয়টা হচ্ছে এটাতে কিন্তু ভারত প্রমাণ করে দিল যে আমাদের দেশের আইনের প্রতি, সার্বভৌমত্বের প্রতি, আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের ত্যাগ, এর প্রতি কিন্তু ভারতের সরকারের কোনো রকমই শ্রদ্ধা নেই। ভারতের জনগণের হয়তো আছে, কারণ আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছিলাম যে জনগণ কিন্তু আমাদেরকে বেশ সমর্থন দিয়েছিল একটা বড় অংশ, কিন্তু সরকার সেই আগের মতোই আচরণ এখনও অব্যাহত রেখেছে। আর এই যে বললেন যে ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, এবং এগুলো আসলে রুটিন ওয়ার্ক, এটা তো করা উচিত ছিল, কিন্তু আমরা আসলে এটাকে যথেষ্ট মনে করি না। আমাদের মনে হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্টটা ছিল 5 অগাস্টের প্রেস কনফারেন্সের পরে, সেটি যথেষ্ট জোরালো ছিল, সেটিকে আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু আরও অনেক কিছু আসলে সরকারের করা উচিত ছিল। আমার মতে অবশ্যই রাষ্ট্রদূতকে তলব করা উচিত ছিল, কারণ কূটনৈতিক ভাষায় কিন্তু এগুলোর এক একটা আলাদা একটা মহিমা আছে আর কি। যে রাষ্ট্রদূতকে যদি যখন সরকার প্রধান না বলি, আমাদের যদি পররাষ্ট্রমন্ত্রী তলব করতেন, সেটার কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে। আর রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, দুটোর কিন্তু ঘটনাটা মানে দুটোর ব্যাখ্যাটা ভিন্ন আর কি, আমাদের ভিন্ন চোখেই দেখতে হচ্ছে। সুতরাং বরফ গলার তো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত ভারত সরকার প্রশ্নটা করছি, তলব করার দরকার ছিল কিন্তু তলব করলেন না কেন? মানে এখানে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে সরকার এখন একটু ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে আছে, এটা একটা কারণ থাকতে পারে। আর বিষয়টা হচ্ছে যে মানে ভারত সরকার যতদিনে স্পষ্ট করছে যে আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কি, শেখ হাসিনার বিষয়ে তাদের অবস্থান কি, এবং যেহেতু আরেকটা আলোচিত ঘটনা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকারীরাও ভারতে অবস্থান করছে, আমরা যতটুকু পর্যন্ত মিডিয়া মারফত জানতে পেরেছি, এই বিষয়ে তারা হত্যাকারীদেরকে কেন পাঠাচ্ছেন না, এই বিষয়গুলোতে ভারত সরকারের অবস্থান পরিষ্কার করা না পর্যন্ত আসলে বরফ গলার কোনোই সুযোগ নেই। তো এগুলো আমরা বিরোধী দলের আমাদের পক্ষ থেকে আমরা জনগণের যে কথাটা সেটাই বারবার বলার চেষ্টা করি, যে বিষয়কে সরকারকে স্পষ্ট করতে হবে যে সরকারের পজিশনটা কি। ধরেন ভারত সরকার যেই অবস্থানটা দেখাচ্ছে সেটি অব্যাহত রাখলো, এবং আওয়ামী লীগকে দিয়ে যে একটা ভূরাজনৈতিক চাপ প্রয়োগ করে, এটা কিন্তু ভারত সরকার করছে। কারণ ভারত সরকার না চাইলে কিন্তু শেখ হাসিনা বলি বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে অবস্থান করছে, তাদের অপতৎপরতার কোনো সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। তো তারা যতটুকু করছে এটা আসলে ভারত সরকারের অনুমতি নিয়ে করছে, অথবা ভারত সরকারের মানে তারাই হয়তো উস্কে দিচ্ছে, সেটাও হতে পারে। তো এই বিষয়গুলোকে আমরা খুব ক্রিটিক্যালি দেখছি। আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন সময় সভা, সেমিনার এবং আমাদের বক্তব্য, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামও গতকালও ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা সরকারের কাছ থেকে আরেকটু জোরালো প্রতিবাদ, জোরালো বক্তব্য এবং জোরালো অবস্থান আশা করি। জি, ধন্যবাদ। আপনার কয়েকটা কথার সূত্র ধরে আসতে চাই সিকান্দার রহমান আপনার কাছে, যে আমরা দেখলাম যে ভারতীয় হাই কমিশনার কিন্তু কয়েকটা বক্তব্যে কতগুলো শব্দ উচ্চারণ করেছেন যে গণতন্ত্রে বা কূটনীতিতে ইস্যুস থাকে, অনেকগুলো ইস্যু থাকতে পারে। তো সকল ইস্যুতে বসলে দুই নেতা যদি বসেন বা দুই প্রধানমন্ত্রী, অনেক অসম্ভবকে সম্ভব হতে পারে, এ ধরনের একটা কথা বলেছেন। তো এর মধ্য দিয়ে তিনি কি বলবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন বা প্রত্যর্পণ যেই বলি না কেন সে বিষয়ে সমাধান হতে পারে? আরেকটা হচ্ছে যে
মানে কোন একটা ইস্যুকে সামনে রেখে অন্যান্য ইস্যুজ গুলোকে প্রত্যাবর্তন বলাই যাবে না ভাই, এটা আমি একটু সরি, আমি মানে একটু তাও ইন্টারাপ্ট করে বলে নিলাম আর কি। প্রত্যাবর্তন আমি বলেছি, কোন ইস্যুকে সামনে রেখে ইস্যুজ গুলোকে অবজ্ঞা করা কোনো সুযোগ আছে কিনা কূটনীতিতে? কারণ শেখ হাসিনা একটা ইস্যু, কিন্তু অনেক ইস্যুজ আছে ভারতের সাথে আমাদের, সেক্ষেত্রে আসলে কি হবে? কি হবে? অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে। আমার সহ আলোচক নাবিদ নরদ শাহ, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে কথাগুলো বলেছেন, ওনার এটা রাজনৈতিক বক্তব্য। আমি কোনো নির্দিষ্ট রাজনীতি করি না, রাজনীতি করার সুযোগ নেই, আমি সাংবাদিকতা করি। তো আমার যেটা দৃষ্টিভঙ্গি, ওনার বেশ কিছু বিষয়ের সঙ্গে আমার দ্বিমত রয়েছে। তার মোদ্দা কথাটা বুঝলাম যে ভারত যেভাবে চাচ্ছে সরকার সেভাবে অ্যাক্ট করছে, বিষয়টা তেমন না। কারণ ভারত যেভাবে চাচ্ছে বর্তমান নির্বাচিত সরকার সেভাবে অ্যাক্ট করার সুযোগ নেই এই কারণে, কারণ সরকারের কাছে সাধারণ মানুষের কিন্তু ম্যান্ডেট আছে, সে চাইলে যা তা করতে পারবে না। যা তা করার কারণে বিগত 17 বছর যা তা করার কারণে যেমন তেমন নির্বাচন হওয়ার কারণে কি হয়েছে 5 আগস্ট আমরা দেখেছি। তো সেই দগদগে ঘা কিন্তু এখনও শুকায়নি। ফলে কোনো নির্বাচিত সরকার নির্বাচিত হওয়ার পরেই ভারতের ইচ্ছামাফিক চলবে, এটা কিন্তু হতে পারে না। আর আপনি বলছিলেন যে চীন সফরে গেছেন প্রথমে, না প্রথমে কিন্তু মালয়েশিয়া না, কিন্তু এর কিন্তু কোনো সুযোগ নেই। উনি মালয়েশিয়া সফরে গিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে চীনেই যাবে, তো যাওয়ার আগে একটু মালয়েশিয়া হয়ে গেল, তো মালয়েশিয়াতে গেছে আগে। মানে এখানে কোনো তর্কেরও সুযোগ নেই, বাস্তবতা যেটা সেটা বলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়ায়, দ্বিতীয় সফর চীনে। এখন বলা হচ্ছে তিনি ব্রিক্সের আমন্ত্রণ পেয়েছে, তো তিনি যাবেন কি যাবেন না সেটা সরকারের সিদ্ধান্ত। এবং সরকারের সিদ্ধান্তটা কিভাবে নেবে, সরকার নিজস্ব গতিতে নেবে। আপনি এখানে আলোচনায় বলছেন যে চীনের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হচ্ছে, ভারতের সঙ্গেও হচ্ছে, উপায় নেই তো আপনার। আপনি শুধুমাত্র স্লোগান ভিত্তিক রাজনীতি করবেন, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, সেটা ছিল স্বাধীনতার আগে, পরবর্তীতে দিল্লি না ঢাকা হয়েছে। তো এই স্লোগান ভিত্তিক রাজনীতি এখন চলবে না। আপনাকে রাজনীতি করতে হলে সবাইকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। এখন আপনি তার মানে কি সেবাদাস হবেন? না, সেবাদাস হবেন না। আপনার যে রাজনৈতিক ম্যান্ডেট আছে সেটা জনগণের কাছে বলবেন। এবং রাজনীতি শেষ বলে কোনো শব্দ নেই, রাজনীতিবিদরাই বলেন। আপনি বলছিলেন যে কি প্রত্যাপন, শেখ হাসিনার প্রত্যাপন আইনগতভাবে বাস্তবসম্মত, কিন্তু রাজনৈতিকভাবে বাস্তবসম্মত নয়। তাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তির একটা ক্লজ আছে যেখানে হচ্ছে ভারত যদি মনে করে যে এই আসামি তিনি বাংলাদেশে গেলে নিরাপদ, তো শেখ হাসিনা কি বাংলাদেশে আসলে নিরাপদ বোধ করবে? আর শেখ হাসিনা কি ভারত জীবনহানির জন্য কোনো ঘটনা না, জীবনহানির তো বিষয় না। ভারতের বিশ্বস্ত বন্ধু হচ্ছে আওয়ামী লীগ। সেই বিশ্বস্ত বন্ধুকে আওয়ামী লীগ যা দিয়েছে, এটা আমাদের বক্তব্য না, সাংবাদিক হিসেবে বক্তব্য না, আওয়ামী লীগের বক্তব্য যে আমরা যা দিয়েছি আর কিছু দেওয়ার নাই। হ্যাঁ, আমরা ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে দেখেছি যে সেখানে যে টাকা চাওয়ার কথা বলা হচ্ছে, ট্যাক্সের কথা বলা হচ্ছে, বলে লজ্জা লাগে না আমাদের প্রতিবেশী দেশে ট্যাক্স চাইব? তো ভারতকে তো বিগত সরকার সব কিছু দিয়েছে, উজাড় করে দিয়েছে, সেটার প্রতিদান আওয়ামী লীগ পাবে না? সে পাচ্ছে তো, শেখ হাসিনা থেকে শুরু করে সবাই সেখানে আছে। কিন্তু তার মানে এটা না বর্তমান সরকারও ভারত কীভাবে চায়, কী করবে। আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন না যে বিগত দিনে ভারতের যারা রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি? তারা পায়ের উপর পা তুলে আঙ্গুল উঁচিয়ে কথা বলতেন। এখন দীনেশ ত্রিবেদী যখন যায় কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন না? এটা তো আগের বাংলাদেশ নাই, এটা বদলে যাওয়া বাংলাদেশ। এবং বদলে যাওয়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এটা বলার সুযোগ নেই যে কারো তাবেদারি করে দেশকে বিক্রি করে দিবে কিংবা দেশকে অন্য জায়গায় নিয়ে যাবে, সেটা বলার সুযোগ নেই। এই প্রশ্নটা করি আপনাকে যে 5 আগস্টের দিল্লির মাটিতে বসে যে রাজনৈতিক বক্তৃতা দিলেন শেখ হাসিনা, এখানে পলাতক শেখ হাসিনা, এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার আগেই একটা অভিযোগ জানিয়েছিল তাকে যেন সেই সুযোগটা দেওয়া না হয়। কিন্তু আমরা দেখলাম যে এরপরে একটা প্রেস বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হলো, কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। তার 2 দিনের মাথায় কিন্তু প্রধানমন্ত্রী যেই রাষ্ট্রদূতের সাথে দেখা করলেন। তো এইটি কোনো সিগনিফিকেন্ট কিনা? মানে আমরা বলছি যে মানে যেটা হচ্ছে যে আরেক ধরনের বার্তা দেওয়া দরকার ছিল বাংলাদেশের পক্ষ থেকে, যেটা বলছেন নাবিদ শাহ। না, এখন আপনার সব কিছুতে তো আপনার কূটনৈতিক নর্মস আছে না। আপনি এখন চাইলেই কি সব কিছু করতে পারবেন? আর ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? এটা হয়। আপনার প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করবেন, কিন্তু ভারতের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আপনার থাকবে না।
ভারতের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সব চুক্তি আপনি বাতিল করে দিবেন? সব চুক্তি আওয়ামী লীগের আমলে হয়েছে, সব চুক্তি এখন হচ্ছে, এটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি হতেই থাকবে, ভারত তো এখন স্পষ্ট সম্পর্ক করছে না থাকবে। শেখ হাসিনা প্রশ্নে তার কি অবস্থান সেটি কিন্তু ভারত স্পষ্ট করছে না, বাংলাদেশের এসপিরেশনের সাথে তারা কিন্তু যাচ্ছে না, যেটি নাবিদ নওরোজ শাহ বলছে। না, যে এখন ভারত যদি সেটা স্পষ্ট করতো, ভারত কি তাকে জায়গা দিত? ভারত তো স্পষ্ট করবে না, যেটি নাবিজ নওরোজের আমি এই কথার সাথে একমত। ভারত তো এটা শেখ হাসিনার একটা ট্রাম্প হিসেবে, একটা কার্ড হিসেবে, যখন তারা প্রয়োজন মনে করে কার্ড খেলবে। যে ক্লিয়ার সিকান্দার রহমান আপনার সেই কথা সূত্র ধরে নাবিদ নওরোজ শাহ, ভারত আপনি বলেছেন স্পষ্ট করছে না, আমি বলি যে ভারত স্পষ্ট করেছে। কিভাবে স্পষ্ট করেছে? ভারত বলেছে যে যে প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে আপনারাই দিয়ে গেছেন, আমরা আনিনি, বা তিনি এখানে আমরা তো আশ্রয় দিয়েছি মাত্র মানবিক কারণে, ফলে আমরা কিন্তু অন্যায় করিনি। হ্যাঁ, শেখ হাসিনার ইস্যুকে পাশ কাটিয়ে বা পাশে রেখেই বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে হবে, এই বার্তাটা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথমত মানে আমরা বলতে বাংলাদেশের তৎকালীন সরকারও যদি শেখ হাসিনাকে, আমি ধরলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তৎকালীন রাষ্ট্রপতি যতদিন ছিলেন ওটা তো বলাই যায়, এবং সেনাবাহিনী তারাই তো শেখ হাসিনাকে গিয়ে রেখে এসেছিল, ঠিক আছে। কিন্তু এখন তো আমাদের নতুন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও মাঝখানে ছিল, তারা কিন্তু বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। আচ্ছা, ভারত দেয়নি, কারণ অবশ্যই প্রত্যর্পণ চুক্তিতে আরেকটি বিষয় আছে যেটি ভাই উল্লেখ করলেন, এটি আছে যে তার জীবন নাশে যদি হুমকি থাকে ভারত এটা মনে করতে পারে। এখন ঘটনাটা হচ্ছে যদি ঠিক আছে ভারত ফেরত না দিক, যেহেতু জীবন নাশের হুমকি আছে যদি ভারত মনে করে, তাহলে তাদেরকে অপতৎপরতা কেন চালাতে দিচ্ছে? এটা হচ্ছে আমাদের একটা বড় প্রশ্ন, যে আইদার আপনি তাদেরকে ফেরত দেন, আমাদের আইন অনুযায়ী আমরা বিচার নিশ্চিত করব। এত এত আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তারা আছে না জেলে, তারা তো এখনো বেঁচে আছে, কারো তো পিটায় মেরে ফেলা হয়নি। যুক্তরাজ্যে বসে কিন্তু 17 বছর তারেক রহমান তিনি কিন্তু রাজনীতি চালিয়েছিলেন। দুটোর তুলনা একদমই করা সম্ভব না, কারণ তারেক রহমানের দল কোনো জেনোসাইড করে কিন্তু তারেক রহমান জেনোসাইড করে যায়নি। তিনিও কিন্তু দণ্ডিত ছিলেন, আদালত কর্তৃক তার দণ্ড মনে হয় প্রায় 7 বছর পর এসেছিল, এবং সেটা অনেক রাজনৈতিক একটা মামলা, যদিও আমরা বিরোধী দল, কিন্তু তারপরও আমরা আওয়ামী লীগের ভাষায় কখনো বিএনপিকে দেখি না বা দৃষ্টিভঙ্গিতে দেখি না। তো এটার সাথে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যা হয়েছে এটাকে আমাদের তুলনা করার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা মুক্তিযুদ্ধের সাথে অন্য একটা ঘটনা মিলে যেটা যেরকম অসামঞ্জস্যপূর্ণ হবে, এটাও একই কথাই। সুতরাং শেখ হাসিনা একটি মানে গণহত্যাকারী, তার সাথে আপনি যদি তারেক রহমানের তৎকালীন মানে গ্রেনেড হামলার রায়টাকে মিলাতে চান, এটা একদমই উচিত হবে না। তো আমাদের কথা একদম স্পষ্ট, আইদার আপনি শেখ হাসিনাকে ফেরত দেন, আমরা তার বিচার নিশ্চিত করি, আর যদি না মনে করেন যে ফেরত দিচ্ছে না, তাহলে ভারতকে নিশ্চিত করতে হবে যে তারা যেন কোনো অপতৎপরতা না চালাতে পারে। ঠিক আছে, আপনার ভারতের জনগণের ট্যাক্সের টাকা যদি শেখ হাসিনাকে পালতে তাদের মনে চায় তারা পালুক, কিন্তু তিনি তো ওইখানে বসে অপতৎপরতা চালাতে পারেন না। এটি কিন্তু ভারত সরকারের প্রত্যক্ষ মদদেই হচ্ছে বলে আমরা মনে করি। এবং শুধু শেখ হাসিনা তো না, এখানে আরো হাজার হাজার আওয়ামী লীগ কর্মী কিন্তু অবৈধভাবে ভারতে আশ্রয় নিয়েছে। তার মানে কিন্তু ভারত তাদেরকে মদত দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার। এখন সমস্যাটা হচ্ছে এটা করতে থাকলে কিন্তু আমাদের আসলে সম্পর্কটা এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণের যদি আশা আকাঙ্ক্ষা ত্যাগের বিপরীতে ভারত সরকার অবস্থান নেয়, তাহলে আমরা কিভাবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নিব? নর্মসের কথা তিনি বললেন, নর্মসের মধ্যেই কিন্তু পরে যে আপনি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাবেন, এইটি আমরা বলছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু জোরালো কূটনৈতিক ভূমিকাটাই আমরা দেখতে যাচ্ছি। আমি তো বলিনি ভারতকে আপনি যুদ্ধ শুরু করে দেন, একটা প্রেস কনফারেন্স জন্য কি বলেছি আমরা বোমা মারেন, সেটা তো আমরা বলিনি। এবং শুধু কি তাই, সীমান্ত হত্যা কি বন্ধ হয়েছে? হয়নি, কিন্তু সীমান্ত হত্যা এখনো আগের মতো করেই চলছে। আমাদের ভারতের অন্যান্য চুক্তিগুলো কি ভারত কি সম্মান দেখাচ্ছে না? ভারত থেকে মাদক বাংলাদেশে ঢোকা কি বন্ধ হয়েছে? সেটাও হচ্ছে না। পাচার বন্ধ হচ্ছে? সেটাও হচ্ছে না। তাহলে কি বন্ধ হচ্ছে বা কোথায় ভারত তাদের সদিচ্ছা দেখিয়েছে, এটি আমার প্রশ্ন। মানে কি তাহলে বাংলাদেশ সরকার যা করছে, যে দেখা করলো কূটনীতিকের সাথে ভারতের সাথে বা এক ধরনের গেস্টার শো করছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তৈরির ক্ষেত্রে, সেটা কি ভুল করছে বাংলাদেশ? আমি ভুল বলিনি, কিন্তু আমাদের দাবি হচ্ছে আরো জোরালো অবস্থান ব্যক্ত করতে হবে। যেমন আমি শুধু এনসিপির কথাই বলি, আমি এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করি। আমাদের সাথে মানে যত নোটেবল দেশ আছে বাংলাদেশের রাষ্ট্রদূত সবার সাথে আমাদের দেখা হয়, তারাও আসে, আমরাও যাই, তাদের সাথে কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ এবং আলোচনার একটা সম্পর্ক জায়গা আছে। আমরা কিন্তু ভারত এমবাসির সাথে এখনো বসিনি। কেন বসিনি? আমাদের দাবি একদম স্পষ্ট, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আগাতে আমাদের কোনো দ্বিধা নেই। দিল্লি না ঢাকায় স্লোগানও বন্ধ হবে। কখন বন্ধ হবে? যখন এটি মর্যাদাপূর্ণ সম্পর্ক আমরা পাবো এবং আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করবে। আমরা সরকারের কাছ থেকেও একই লেভেলে, অন্তত সরকার দায়িত্বশীল জায়গা থেকেও কিন্তু একই লেভেলে তাদের বাংলাদেশকে আরো বেশি কড়া জবাব দেওয়া উচিত এবং এক ধরনের বার্তা দেওয়া উচিত ভারতের পর। এবং এই যে 5 আগস্টের ঘটনায় যে শেখ হাসিনা বক্তব্য দিলেন, কূটনীতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, সেটা করেনি কেন বাংলাদেশ? বাংলাদেশ কেন করে না, এটা প্রেক্ষাপটটা আপনাকে বলি। আপনি তারেক রহমানের কথা বলেছেন, তো
আমরা সাংবাদিক হিসেবে তথ্য প্রমাণ ছাড়া কথা বললে যারা দেখছেন তারা বিভ্রান্ত হতে পারে। উইকিলিক্সে প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিয়াস বিউটিনিস, যিনি তার গোপন তার বার্তা থেকে জানা যায় 111-এর কথা বলছি, ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন সে সময়, যার নাম দেওয়া হয়েছিল কফি গ্রুপ। এই কফি গ্রুপের মধ্যে তারা বসে বাংলাদেশের রাজনীতিটা কি হবে না হবে তারা সে সময় করেছিল, এবং যেই উসিলা যেই কথা বলে সে সময় সরকারকে বিতর্কিত করা হয়েছিল এবং 111 তৈরির প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, এই গ্রুপের মাধ্যমে সেগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু প্রমাণিত। এবং তারেক রহমানের উপর কী পরিমাণ নির্যাতন সে সময় চালানো হয়েছিল, ভিডিও ক্লিপ তো এখন আছে, এগুলি সবাই আপনারা দেখছেন। তো সেই নির্যাতনের সঙ্গে শেখ হাসিনার কার্যক্রমের কি কোনো তুলনা হবে? বিএনপি সরকার কি জেনোসাইড করেছে? বিএনপি সরকার কি সে সময় সাধারণ মানুষকে কিলিং করেছে? বিএনপি সরকার কি সে সময় ধরে নিয়ে গুম করে দিয়েছে? বিএনপি সরকার কি সে সময় কোনো আয়নাঘর তৈরি করেছিল? কোনোটাই করেনি। তো না করার পরেও তারেক রহমানকে সে সময় নিয়ে তারেক রহমান সহ সিনিয়র নেতাদের আটকানো হয়েছিল, এবং ব্যক্তিগতভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের পরবর্তী সময় কিন্তু চিকিৎসার জন্য তাকে কোথায় যেতে হয়েছিল? লন্ডন যেতে হয়েছিল। তারেক রহমানের লন্ডন যাওয়া আর শেখ হাসিনার ভারত যাওয়া কিন্তু এক জিনিস নয়। তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং উপযুক্ত সময়ে তিনি বাংলাদেশে ফেরত এসেছেন। তিনি যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে একদিনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি বন্ধ ছিল না। রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একদিনের জন্য নয়াপল্টন অফিস ত্যাগ করেনি, কিন্তু রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। না, সেই প্রেক্ষাপট হয় নাই তো। না, আপনি সিকোয়েন্স তো পরে আসবে। আগে হচ্ছে আপনি যখন কাউকে হত্যা করবেন, আপনার নিজের মধ্যেই তো সেই ভয়টা থাকবে যে আমি হত্যাকারী, আমি নির্যাতনকারী, আমি লুটপাটকারী, আমি বিদেশে টাকা পাচারকারী, আমি ব্যাংক লুট করে পুরো একবারে কি বলে ব্যাংক শেষ করে দিচ্ছি, সেটা আপনার নিজের মধ্যে ভয় থাকবে। আর যখন আপনার ভয় থাকবে না, আপনি এগুলো না করবেন, তখন তো আপনার ভয় থাকবে না। বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, হ্যাঁ, আমি বলছি না বিএনপি একেবারেই কোনো অপরাধ করেনি, বিএনপির কোনো ভুল নাই, রাজনৈতিক ভুল থাকতেই পারে, কিন্তু বিএনপি তো কোনো জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল না। বিএনপি তো একবারে তৃণমূল পর্যায়ে মানুষকে হত্যার সঙ্গে যুক্ত ছিল না। ফলে বিএনপির রাজনীতিটা তখন অব্যাহত ছিল, এবং কেউ না কেউ নয়াপল্টনের রুহুল কবির রিজভী গ্রেফতারের পর আমরা দেখেছি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসুজ্জামান রিপন তিনি হাল ধরেছেন। তার গ্রেফতারের পরে দেখেছি আমরা সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি হাল ধরেছেন। তো কেউ না কেউ কিন্তু ছিল। আওয়ামী লীগের কিন্তু এখন ওই কি বলে এটা মোমবাতি জ্বালানোর মতো লোক নাই। বিএনপির দলে তালাবদ্ধ ছিল বেশ কয়েক মাস। না, নয়াপল্টন অফিস তালাবদ্ধ ছিল না। মোমবাতি জ্বালায় ভাই, দেখেন অন্ধকারে মোমবাতি জ্বালায় মিছিল। নয়াপল্টন অফিস একদিনের জন্য তালাবদ্ধ ছিল না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। না, 2 মাসের জন্য আপনি যদি দেখেন না সেটা 2 মাস বন্ধ ছিল, পরে তারা না বিএনপি অফিস একদিনের তালাবদ্ধ ছিল না। সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বাইরে থেকে তালা মেরে দেওয়া হতো, কিন্তু কার্যালয়ের ভিতরে রুহুল কবির রিজভী ছিলেন কার্যালয়ে। তিনি আপনি পাহারা বলেন, বক্তব্য বলেন, যাই বলেন, তিনি ছিলেন। তিনি সেখান থেকে হাওয়া হয়ে যায় নাই। আজকে আওয়ামী লীগের অফিসকে কি হিসেবে ইউজ করা হচ্ছে? আপনি যান, ইয়াতে যান, গুলিস্তান যান, আপনি এখন যান, গিয়ে দেখেন আওয়ামী লীগের অফিসকে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের অফিসে মানুষ কেন যায়? এটা আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না, কেন যায় মানুষ আওয়ামী লীগের অফিসে এখন যায় দেখেন। তো আপনি এত অপরাধ করবেন, সাধারণ মানুষ এগুলো ভুলে যাবে না, সাধারণ মানুষ ছেড়ে দিবে না। তারেক রহমানের প্রেক্ষাপট 111-এর প্রেক্ষাপট শেখ হাসিনার প্রেক্ষাপট এক না। শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন বলা হচ্ছে 2 বছর পর বয়ান তৈরি করা হচ্ছে তাকে সেনাবাহিনী দিয়ে আসছে, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে দিয়ে আসছে বলতে তাকে ওই সময় রক্ষা করছে, জীবনটা রক্ষা করছে। আমাদের সাধারণ আন্দোলনকারীরা, এই যে এনসিপির আমাদের ভাইরা গিয়ে পাড়ায় তো মেরে ফেলতো, তাই সেই অবস্থা থেকে রক্ষা করছে। ধন্যবাদ দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো ঠিক আছে, আপনি পার্সপেক্টিভটা ঠিক আছে রেমন ভাই, কিন্তু কথা হচ্ছে যে বিদেশের মাটিতে বসে রাজনৈতিক বক্তৃতা দিতে পারবে কি পারবে না, এই প্রশ্ন, সেই প্রশ্নে আলোচনা এসছে। এটা সকলেই বলছেন, অনেকেই বলছেন যে তারেক রহমান ইংল্যান্ডে বসে কিন্তু তিনি দল পরিচালনা করেছেন, এবং এই যে শেষ পতনের যে আন্দোলন সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, তো রাজনীতি পরিচালনা করেছেন। বাংলাদেশ থেকে ইউকেকেও কিন্তু অনুরোধ করা হয়েছিল যে তাকে যেন নিবৃত্ত করা হয় বা সুযোগটা দেওয়া না হয়। কিন্তু এই যে বাক স্বাধীনতার প্রশ্ন, অর্থাৎ যে ভারত বলছে যে আমরা কিন্তু একজনকে না করতে পারি না, সোশ্যাল মিডিয়া না করতে পারি না, বা সেখানে যে করেসপন্ডেন্স গ্রুপ যারা ক্লাব করেছে, সেখানে যে করেসপন্ডেন্স গ্রুপ, ফরেন করেসপন্ডেন্স গ্রুপ,
তাদেরকে আমরা নিষেধ করতে পারি, এটা বেসরকারি সংস্থা না আপনার মানে এই সেই জায়গা না 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 থেকে সেই জায়গায় আমি একটু অল্প সময় বলি। আপনি বেসরকারি সংস্থা তাদেরকে না করতে সরকারের পারে না, সাথে কোনো কোনো সংশ্লিষ্ট নাই। তাহলে আপনি যখন বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে জর্জ কার্লাইল তিনি যখন কথা বলতে চেয়েছিলেন, বাংলাদেশে যখন আসতে তাকে দেওয়া হয় নাই, তিনি তো দিল্লি গিয়েছিলেন এবং এই বেসরকারি সংস্থার মাধ্যমে তিনি সংবাদ সংস্থা সম্মেলন করতে চেয়েছিলেন, তখন তো তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, তখন তো পারমিশন দেওয়া হয় নাই। ভারত মানে হয়েছে কি, আপনি কারো কারো ক্ষেত্রে আমি উদার আর কারো কারো ক্ষেত্রে হচ্ছে আমি একেবারে রেস্ট্রিক্টেড। কারণ কি, যে আমার সেবা দাস তার ক্ষেত্রে আমি উদার, আর যেই দল বা যেই গোষ্ঠী তাদের নিজের স্বকীয়তা বজায় রেখে চলবে। বিএনপি কিন্তু একবারও বলেনি তারা বিএনপি ভারত বিরোধী। বিএনপি বলছে আমরা কারো বিরোধী নয়। বিএনপির মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখব, এরপরে যা হওয়ার হবে। জি ঠিক আছে, অনেক কথাই হলো। নাবিদ নওরোজ শাহ, সেই জায়গা থেকে আসতেছি। আপনারা বলছেন যে বাংলাদেশকে আরো প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত, মানে নানা ঘটনা। আপনারা ওই পর্যন্ত অন্যান্য কূটনীতির সাথে সম্পর্ক রক্ষা করেছেন, কিন্তু ভারতের সাথে করেন নাই। কিন্তু ভারত যেটি বলছে, যে এটা অনেকেই বিশ্লেষকরা বলেন যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে চাইছে সেভাবে ফেরত দেবে না, মানে এটা প্রমাণিত। কারণ সেখানে সেই যে চীনা যে নেতা তিব্বতের, তিনি কিন্তু দালাই লামা, তিনি কিন্তু এখনো ভারতে আছে। পৃথিবীর অনেক দেশে আশ্রয় দিয়েছে ভারতের মানে এক্ষেত্রে তারা রাজনীতিটাকে আলাদা দেখে, কূটনীতিকে আলাদাভাবে দেখতে চায়। তো সেই সুযোগ আছে কিনা ভারতের সাথে বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিকে আলাদা করে দেখার? না, সুযোগ নেই। কারণ দালাই লামা গণহত্যাকারী নন, তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা চীনের ভাষায়। তো এটি এক ধরনের ন্যারেটিভ। আর শেখ হাসিনা কিন্তু সর্বজন স্বীকৃত একজন গণহত্যাকারী। রাষ্ট্রবিরোধিতার অভিযোগ কিন্তু কম গুরুত্বপূর্ণ না। আমি সেটাই বলছি, আমি কম্পেয়ার করেই বলছি। আর শেখ হাসিনা কিন্তু একদম সর্বজন স্বীকৃত গণহত্যাকারী, তাকে আইনে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কিন্তু তিনি গণহত্যাকারী। 1400 মানুষের হত্যাকাণ্ডের রিপোর্ট কিন্তু পাওয়া গিয়েছে, মানবতা বিরোধী অপরাধে তিনি দণ্ডিত। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো এখন এবং পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে, মানে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ আছে। তো আপনি যেটি বলছিলেন, তখন ভাইয়ের সাথে আলোচনা আমি শুনছিলাম যে বিএনপির সময় কেন তাদেরকে কথা বলতে দেওয়া হতো। তো বিএনপি তো সংগঠন হিসেবে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ ছিল না, কারণ বিএনপি এমন কিছু করেনি। বিএনপির অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু আওয়ামী লীগ যেই পর্যায়ে করেছে বা 24-এ গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিএনপি এই লেভেলে কোনো অপরাধ করেনি যে তাদেরকে ওই সময় নিষিদ্ধ করা বা তাদের বক্তব্য প্রচার করা মানে যৌক্তিক ছিল, মানে নিষেধ করা যৌক্তিক ছিল। কিন্তু এখন এটি ভারতকে বন্ধ করতে হবে। আপনি যেটি প্রশ্ন করলেন যে সুযোগ আছে কিনা, আমাদের মনে হয় না যে একদমই সম্ভব না। এটা দিন দিন কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হবে, তাতে হয়তো আমরা অনেক সংকটে পড়বো। কিন্তু এর মানে তো এই না যে, শুনেন, আমাদের মানুষের সাথে পশুর পার্থক্যটা কোথায়? মানুষের একটা সম্মান বোধ আছে, মানে একটা কিছু মানে মনুষ্যত্ব যে বিষয়টা আছে, এটাকে যখন আপনি মানে আঘাত করে ফেলবেন, তখন কিন্তু আর মানুষ বসে থাকতে পারে না আর কি। দেখেন, বাংলাদেশের জনগণ সবকিছু মেনে নেয়। আমাদের বাসা থেকে বের হলে সকালবেলা সমস্যার কিন্তু শেষ নাই। কিন্তু দেখবেন যে যখন আপনার সম্মান নিয়ে কেউ আঘাত আনবে, আপনার অধিকার নিয়ে কেউ আঘাত আনবে, এই শুধুমাত্র বাক স্বাধীনতা কিন্তু আমাদের অনেক অপরাধের চেয়েও আমরা এটাকে অনেক বড় করে দেখি যে বাক স্বাধীনতা আমার থাকতে হবে। সুতরাং এটাই বলছি যে কূটনৈতিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন ভারত শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে, এবং সেটি বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী। রেমন ভাই, এই বিষয়ে আপনার ইনটেক চাই, মানে বাংলাদেশের শেখ হাসিনাকে বাইপাস করে বা সাইডলাইনে রেখে সম্পর্ক নির্মাণের কোনো সুযোগ আছে কিনা? না, সম্পর্ক নির্মাণের কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছিলেন দালাই লামার কথা, দালাই লামার ব্র্যান্ড ভ্যালু আর শেখ হাসিনার ব্র্যান্ড ভ্যালু এক না। দালাই লামার অনেক পজিটিভ অনেক কাজ আছে, এবং দালাই লামার যে স্পিরিচুয়ালি যেই তার অবস্থান, সেটা শেখ হাসিনার নাই। শেখ হাসিনাকে সাধারণ মানুষ বা বিশ্ববাসী একজন খুনি, একজন হত্যাকারী হিসেবেই চিনে। সুতরাং একজন খুনি বা হত্যাকারীর সঙ্গে ভারতের যে আচরণ হবে, দালাই লামার ক্ষেত্রে সে আচরণ হবে না, এটাই স্বাভাবিক। আর আওয়ামী লীগের কথা বলছেন তো, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বোধহয় বুঝে যাচ্ছেন যে ইনক্লুসিভ রাজনীতির কথা। সেটা আমরা পরে আসছি, মানে আমি কূটনীতিটা চলতে পারে কিনা সেই প্রশ্নে। না, কূটনীতি চলতে পারে। নির্বাচিত সরকার, এটা তো জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে ভোটের মাধ্যমে। সরকার কেন সেখানে এখনো অনির্বাচিত? ব্রিক্সের আমন্ত্রণে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যাবেন কিনা, আর যদি যান সেক্ষেত্রে রাজনৈতিক চাপ তৈরি করবে কিনা এনসিপি জামাত, করলেও সেটি সমর্থন করেন কিনা আপনি? না, এনসিপি আর জামাত, এখানে খুব মজার বিষয় আছে। আপনি দেখবেন যে সরকারের এই জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে এনসিপি এবং জামাত
সরকারকে সহায়তা করে, বুদ্ধি পরামর্শ দেয়, এবং সরকারও এনসিপি জামাত সহ যারা যারা আছে এদের বুদ্ধি পরামর্শ নিয়েই চলে। রাষ্ট্রটা কিন্তু এখন আর সে আগের জায়গায় নাই যে আওয়ামী লীগ এককভাবে চালায় বাকিরা সবাই অন্ধকারে থাকবে। জিজ্ঞেস করেন এনসিপির সঙ্গে অন্তত রাষ্ট্রের এই কূটনীতির বিষয়ে। আপনি দেখেন এটা মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, স্বাধীনতার 56 বছর হয়ে গেল, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, কিংবা অন্য যে কোনো দেশ বলেন, তাদের সরকার পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমাদের এই দেশে আসার পরে আপনি দেখবেন দলের সঙ্গে পররাষ্ট্রনীতির পরিবর্তন হয়, কিন্তু বর্তমান বাংলাদেশে সেটা আর হবে না। এনসিপি বলেন, জামাত বলেন, বিরোধী দলে যারা আছে 11 দল এবং ক্ষমতাসীন দল বিএনপি সহ, এরা কিন্তু পররাষ্ট্রনীতিটাকে সবার আগে বাংলাদেশকে তারা প্রাধান্য দিচ্ছে, এছাড়া উপায়ও কিন্তু নাই। 24শে যে আগস্টের পর আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের বিদেশের প্রভাব বেড়েছে, বিশেষত মার্কিনীদের প্রভাব বেড়েছে এরকম বলা হচ্ছে। এখানে আমরা বিশেষ করে মার্কিন দেশটা বাংলাদেশের যে এটা বাণিজ্য চুক্তি হলো সেটি অনেকে আনএক্সপেক্টেড বলছেন, যে 3 দিন আগে ক্ষমতা ছাড়ার আগে হয়েছে। তার মধ্য দিয়ে বাংলাদেশ অনেকে এটা বলছেন যে এটা সার্বভৌম বিরোধী একটা মানে চুক্তি হয়েছে। তো তাহলে আমরা বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে কতটা অটল থাকতে পারলাম, মানে কার ক্ষেত্রে পারছি, কার ক্ষেত্রে পারছি না, মানে সেটি কি আমরা জাস্টিফাই করতে পারছি? প্রথমে হচ্ছে যে এই মানে আপনার প্রশ্নটাকে আমি একটু সংশোধন করে দিতে চাইবো, যদি প্রশ্নের সংশোধন হয় না, যে মানে অগাস্টের পরে আমাদের মানে অন্যান্য দেশের প্রভাব বাড়তে দেখেছেন, এটা আমরা একদমই মনে করি না। বরং এই অভ্যুত্থানের আগেই কিন্তু পার্শ্ববর্তী দেশের প্রভাব আমাদের দেশে যেই মাত্রায় ছিল সেটি অনেকটাই কমে এসেছে। বরং আমরা কিন্তু এখন আমাদের পুরো পররাষ্ট্রনীতি অন্যান্য অনেক পরাশক্তির সাথে যোগাযোগ রক্ষা করছে এবং তাদের থেকে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে সেই পথ কিন্তু খুঁজছে। সেটি অন্তর্বর্তীকালীন সরকারও করেছে, বর্তমান সরকারেরও সেই ধারা অব্যাহত আছে। আচ্ছা, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিষয়টা হচ্ছে আমরা এটি স্পষ্ট করেছি যে আমাদের দল তারা কিছুই জানতো না এবং তাদের সাথে আলোচনাটি করা হয়নি, এবং অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকেও বিষয়টা নিয়ে অনেকটা অন্ধকারে রাখা হয়েছিল। সেটি আসলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবটা দিতে হবে যে সেটি তারা কেন করেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। কিন্তু কিছু বিষয় একদম না বললেই নয়, যে সেটি যেই প্রেক্ষাপটে হয়েছিল মূলত ট্যারিফের জন্য, এবং সেটা তো হচ্ছে কি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশের $8 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট আছে। তো সেটি যেহেতু বাধাগ্রস্ত হচ্ছিল এবং মূলত সেটি গার্মেন্টস সেক্টর, সব একদম এক লাইনে যদি বলতে হয় গার্মেন্টস ব্যবসায়ীদের চাপে পড়ে কিন্তু আপনাকে চুক্তিটা করতে হয়েছে, এবং সেটাও যে পুরোটাই ভুল ছিল এটাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ ওই পরিস্থিতিতে যদি ট্যারিফটা এখন যেটা 19%-এ আছে সেটা যদি তখন 37% গিয়ে ঠেকতো, আমাদের কিন্তু গার্মেন্টস শিল্প ধসে পড়তো। আমরা ইতিমধ্যে ভিয়েতনামের পিছনে চলে গেছি, আমরা এখন 3-এ আছে সারা বিশ্বের মধ্যে। আমরা যদি সেটা আরো পিছিয়ে পড়তাম, এই ধাক্কাটা আমরা সামলাতে পারতাম না, এবং তখন হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যেত, লক্ষ লক্ষ লোকের চাকরি চলে যেত। এই ধাক্কাটা অন্তর্বর্তীকালীন সরকারও সামলাতে পারতো না, বর্তমান সরকারেরও কিন্তু সেটা একটা বোঝা হয়ে দাঁড়াতো। সুতরাং ওই প্রেক্ষাপটে প্রশ্নটা করতে হবে যে ওই প্রেক্ষাপটে এর চেয়ে ভালো ওয়ে আউট আছে কিনা। আজকে যারা এই চুক্তির বিরোধিতা করে, আনু মোহাম্মদ এবং অনেকেই মানে বিশেষ করে বাম দলগুলো যে বিরোধিতা করে, আমি তো না বুঝে করে আমি তাদের কথা বাদই দিলাম। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন, তিনি বলেছেন যেটা মানে সার্বভৌমত্ব বিরোধী। তাহলে এটার ওয়ে আউটটা কি? এইটার প্রস্তাবনাটা আমি কাউকে করতে দেখি না। আমার পয়েন্ট হচ্ছে সেটা যে এটার সমাধানটা কি, যে ঠিক আছে যুক্তিটা হতো না, তাহলে ওই পরিস্থিতিতে কিভাবে আমরা ট্যারিফের এই যুদ্ধটা আমরা কিভাবে সামলাতাম, এবং দরকার হলে যদি ঠিক আছে আমরা মার্কিনীদের সাথে বাণিজ্য করবো না, তাহলে আমরা আর কোথায় আমাদের প্রোডাক্টটা পাঠাবো, অথবা আমাদের তখন শিল্প আমাদের যদি এটাকে মানে অন্যান্য শিল্পের দিকে ঝুঁকতে হয়, সেটার জন্য তো আমাদের সময় দরকার। আমি তো নিশ্চয়ই একদিনে একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে পাল্টে চামড়া শিল্প চলে যেতে পারি না। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় যে এটা তখনের জন্য কিছুটা হলো ঠিক আছে। আমি তো সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু অনেকে বলছেন যে আমেরিকা বাংলাদেশ থেকে তাদের প্রয়োজনীয় কাপড় নেয় এবং তারা কম মূল্যে পায় বলে নেয়, এটাই হচ্ছে তার বাস্তবতা। অর্থনীতি আসলে এইটা মুনাফা এবং ভোগ এটাকে খোঁজে, ফলে এতটা কনসেশন না দিলেও চলতো। অনেক দেশ, মালয়েশিয়া কিন্তু এতটা কনসেশন দেয়নি, নানা আলোচনা আছে, সেটি হয়তো অনেক বড় বিতর্কের জায়গা, সেই জায়গায় যেতে চায় না। আপনি বলেছেন আপনার যুক্তি। সিকান্দার রহমান, এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? না, মন্তব্য আরেকটা কথা বলেছি যে বাংলাদেশে যেমন মানবিক করিডোর চাওয়া, আমাদের দক্ষিণ মানে বঙ্গোপসাগরে এক ধরনের তাদের অবস্থান তৈরি করা, আমাদের জয়েন্ট আমরা নানা রকম সামরিক মহড়া দিচ্ছি, সামনে আরো নানা রকম চুক্তি আমি এক লাইনে জাস্ট বলে দেই, আমরা বিষয়গুলো আছে। তার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে আমেরিকার একদম আধিপত্য বাংলাদেশে
ঢুকে পড়েছে, মানে তৈরি হয়ে গেছে। আমি এক লাইনে বলে দিই, বিষয়টা হচ্ছে যে আপনাকে ভারতের কবল থেকে বের হতে হলে আরেকজনের আপনার কবলে যেতে একদমই হবে না, ঠিক আছে। কিন্তু আপনাকে স্পেস দিতে হবে অন্যান্যদেরকে। এক এবং আরেকটা বিষয় আমরা একদম স্পষ্ট করেছি প্রেস কনফারেন্সে যে এই চুক্তিটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে হবে, তাহলে আমাদের এই কনফিউশন গুলো থাকবে না, জনগণ একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে এবং এই আমাদের চুক্তি অবস্থা কি সেই অবস্থা অবশ্যই পর্যালোচনার যে চুক্তি শুরু জলে হয়েছে। জলে কুমির ডাঙায় বাঘ, আবার জল থেকে ডাঙায় উঠলে অক্ষরে বাঘের মানতে মুখে হবে, যাবো। এটা তো আমরা একদমই বলছি না, এই চুক্তিটা পর্যালোচনা করতে রেমন হবে। ভাই বলেন। জি জলে কুমির ডাঙায় বাঘ। প্রথমত হচ্ছে মুশকিল, বেশ কিছু বিষয় আমরা ভুলে যাই যে এই চুক্তিটা বিএনপি সরকার করেনি, এই চুক্তিটা করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সরকার করেছে। এখন আপনি সেটা দায় বিএনপির উপর দেবেন কিনা, যদি দেন দিতে বিএনপি পারেন। এটা নিয়ে সংসদে আলোচনাও করেনি। জি এটা নিয়ে আমরা সেই জায়গায় আসতেছি যে এটার বাদও দিতে চাইছে না, এরকম অবস্থানও নেই। বাদ দেওয়ার সময় ছিল 60 দিন, বিএনপি কিন্তু বাদ দেয়নি। আপনি সেটা বিএনপির উপর দায় চাপাবেন কিনা। আর একটা চুক্তি হয়ে যাওয়ার পরে সেই চুক্তিটা চাইলেই বাদ দেওয়া যায় না। ভারতের সঙ্গে বিগত 17 বছর একেবারেই অযৌক্তিক কিছু চুক্তি হয়েছে। বিএনপি সরকার কিংবা আমাদের এনসিপির ভাইয়েরা বন্ধুরা আছেন, ওনারা তো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উনি নিজেও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষণা করেন। ওনার জানা উচিত কোনো রাষ্ট্রের সঙ্গে একবার চুক্তি হয়ে গেলে সেটা বাদ দেওয়ার প্রক্রিয়াটা কঠিন, এবং চুক্তি না করেন সেটা একটা যুক্তি আছে, কিন্তু যখন চুক্তি করে ফেলবেন সেটা যখন আপনি বাদ দিতে চাইবেন সেটা কিন্তু আপনার ওই দেশের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি সম্পর্ক নষ্ট করে কতটুকু যেতে পারবেন? আপনি বলছেন যে জলে কি জলে কুমির ডাঙায় বাঘ, যে আমরা কুমির থেকে বাঁচতে আমরা বাঘের লাশে পরিণত হচ্ছি কিনা। বিষয়টা এমন না। আপনি দেখবেন বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, কিন্তু সেটা সমঝোতার ভিত্তিতে। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, সেটাও বাণিজ্যিক যেই লাভগুলি আছে সেগুলির ভিত্তিতে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তির কথা, অর্থনৈতিক চুক্তি, কিন্তু কোনোটাই কিন্তু আপনি বলছেন যে মহড়া কিংবা অন্যান্য যে বিষয়, মহড়া হয় না কার সাথে, কোন দেশের সঙ্গে মহড়া হয় না? বাংলাদেশের সঙ্গে কিন্তু প্রতিটা দেশের মহড়া হয়। এমনকি ইরানও কিছুদিন আগে এই ভারতে এসে মহড়া দিয়ে গেছে। অর্থাৎ ইরান আর ভারত কিন্তু একই মেরুর দেশ না, মানে রুটিন মার্কিন যুক্তরাষ্ট্র সামনে যে দুটো চুক্তির কথা বলা হচ্ছে, কি জেসিকা কি বলে, আমি ঠিক টাইটেলটা বলতে পারছি না, সামনে চুক্তি আছে, এইগুলো কিন্তু আলোচনা টেবিলে আছে। জি, আলোচনা টেবিলে অনেক কিছু আছে, বাস্তবায়ন হোক তারপর আপনারা দেখতে পারবেন। সবকিছু তো বাস্তবায়ন হয় না, আলোচনা তো আমরা এই টক শোতে বসে আর সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলতে পারি, দেখেন আমরা বাস্তবতা ভিন্ন। এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা করলাম, কি চুক্তি করলাম, এটা কিন্তু নন ডিসক্লোজার একটা অপশনের মধ্যে আছে, তাই না? আমরা জানি না, আমরা 33 পৃষ্ঠা পেয়েছি, কিন্তু এর মধ্যে আর অজানা কি আছে আমাদের জন্য, কতটা এটা, এইজন্যই তো বলছি সেটা নিয়ে সংসদে আলোচনা হয়নি। ফলে আমরা বাংলাদেশ ফার্স্ট বলছি, ঠিক আছে, আপনি বাস্তবতা রিয়েলিটির কথা বলছেন, তার মানে এইতে আমরা তো আসলে চোখে চোখ রেখে কথা বলতে পারি না কারোর সাথে। না, চোখে চোখ রেখে এতদিন কথা বলতে পারতাম না, এখন চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। আপনি সবশেষ যেটা আমাদের বিরতির মাঝে আপনার প্রডিউসার বলছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে দেখা করছেন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। এর আগে আপনি খেয়াল করেন দীনেশ ত্রিবেদীর আগে যারা রাষ্ট্রদূত ছিলেন তাদের পদমর্যাদা কি, আর দীনেশ ত্রিবেদীর পদমর্যাদা কি। ভারত যে বাংলাদেশকে কাউন্ট করছে সেটা দীনেশ ত্রিবেদীকে দিয়ে বোঝা যায়। দীনেশ ত্রিবেদী একজন মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তি, সুতরাং ভারত বাংলাদেশকে কাউন্ট করছে, আগের বাংলাদেশ নাই, আপনি বলতে পারবেন না। আমি যদি অন্যভাবে বলি, বাংলাদেশকে থ্রেট মনে করছে, ফলে তারা তাদের যোগ্যতম তা পলিসি বা ব্যক্তিকে এখানে দিয়ে তারা তাদের মতো এটা তো পজিটিভ, এটা তো পজিটিভ বিষয়। এটা কি পজিটিভ? আগে ভারত একেবারে মানে বাংলাদেশ ভারতের করায়ত্ত ছিল, এখন করায়ত্ত নেই, সেটা আপনাকে থ্রেট মনে করতে হবে। তো থ্রেট মনে করলেই সম্পর্কটা সমানে সমানে হবে, কিন্তু আপনি যদি ভারত একেবারে আজ্ঞাবহ হয়ে থাকে, এটা কখনোই সমানে। আপনি থ্রেটের কথা বলছেন তো আমি জাস্ট অল্প করে বলি। আপনার ভারতের সঙ্গে সীমান্ত আছে পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে সীমান্ত আছে চীনের সঙ্গে, ভারতের সঙ্গে সীমান্ত আছে বাংলাদেশের সঙ্গে। আপনি বলেন তো গত 5 বছরে চীন সীমান্তে কয়জন চীনের নাগরিককে ভারত মারতে পারছে? পারে নাই। আপনি পাকিস্তানে গিয়ে দেখেন একটা দুটা বিচ্ছিন্ন ঘটনা, একটা মারলে ওরা একটা মারে। আর আমাদের সীমান্তে দেখেন কি অবস্থা। আপনি থ্রেট মনে করেন মানে বাংলাদেশ যে সার্বভৌমত্ব হিসেবে, ঠিক আছে, আপনি পরশুদিন বা তার আগে রেমন ভাই সীমান্ত থেকে পরশুদিন আরেকজন মারা গেছে, তাই না? ডক্টর ইউনূসের সময় কিন্তু মারা গেছে, বর্তমান নির্বাচিত সরকারের সময় মারা যাচ্ছে, কিন্তু এর প্রতিকারটা কি? মানে আপনি এটাকে রোধ করার জন্য আপনি কিভাবে করবেন? ভারতের সাথে যুদ্ধ করে করবেন, নাকি কূটনৈতিক মানে চাপ তৈরি করবেন,
তাদের সাথে তো এটা সমাধানের জন্য এক ধরনের মানে বোঝাপড়া দরকার। আপনি আপনার। সেটা চাপ, মানে সেটা চাপ আপনি বুঝেন না, মানে সেটা চাপ তো আপনার সেটি বোঝা উচিত। আপনি কিভাবে করবেন? আপনি চাপ pushback, না না pushing করে। আপনি চাপ তো দেখছেন, আগে আমাদের বর্ডার গার্ড যারা না, কই বন্ধ হচ্ছে না না, না ভারত তো ভয় পেয়ে বন্ধ করছে না। কথাটা শুনেন এখন। আপনি ওই যে শুরুতেই আমাদের বন্ধ হলো না কই? না মানে impact টা কি পড়লো সেটা বলেন। সমালোচক বলছিলেন যে মানুষ এবং পশুর সঙ্গে তো পার্থক্য আছে। মানুষ এবং পশুর সঙ্গে বেসিক পার্থক্য হলো মানুষের বিবেক আছে, পশুর কোনো বিবেক নেই। আপনি যেটা বলছেন আগের ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বা আমাদের যে সীমান্ত এলাকায় যেই কাঁটাতারের বেড়া রয়েছে, বেড়া পার হয়ে নো ম্যানস ল্যান্ড পর্যন্ত সে তারা থাকতো। এখন আসতে পারে না, আমি শেষ করি, আসতে পারে না। আপনি সেই ছবি দেখেন নাই যে এই পত্রিকা এসেছে, কাস্তে হাতে এক কৃষক দাঁড়িয়ে আছে, এটাই বাংলাদেশের চিত্র। আগের বাংলাদেশ নাই, আমরা জনসংখ্যায় কম হতে পারি, আমরা এই জনপ্রতিরোধ তাহলে তো আপনার বিজেপির দরকার নেই। তাহলে জনপ্রতিরোধ দিয়ে কি আপনি কেন বিজেপির দরকার নেই? ঘটনাতেই কিন্তু সাহসিকতার পরিচয়। না না ঠিক আছে, একসাথে স্বাভাবিক পরিণতি কিনা, মানে স্বাভাবিক প্রতিক্রিয়া কিনা যে জনগণের সীমান্তে জনপ্রতিরোধ দিয়ে আপনি এটা রাষ্ট্রকে ঠেকাবেন, মানে নাকি কূটনীতিক আপনার সীমান্তরক্ষী পলিসির মধ্য দিয়ে সেটা ঠিক করতে হবে, এই আলোচনাটা আছে। নাবিদ নওরোজ শাহ, আমরা দেখলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে আসছে, খুব নীরবে ঘটনাটি ঘটছে। এটা কিন্তু একদম ধোঁয়াশা ছিল, কিন্তু এটা তথ্য উপদেষ্টা তিনি নিশ্চিত করেছেন যে তিনি এসছেন। মানে আমরা তো এর আগে কখনো দেখিনি 17 বছরে যে প্রকাশ্যে এই ধরনের ঘোষণা দিয়ে একটি পার্শ্ববর্তী ভারতের রয়ের প্রধান বাংলাদেশে সফরে আসছেন। এবার আসতে পারলেন কেন? না, এর আগেও এসেছেন এবং মানে রয়ের এজেন্টরা বাংলাদেশে ছিলেন, এটা তো কোনো গোপনে ছিলেন, হয়তো আসছেন গেছেন, কিন্তু এইভাবে রাষ্ট্রীয় প্রোগ্রামের এটাই ভালো, এটাই কিন্তু পজিটিভলি দেখতে হবে। বিষয়টা গোপন কিছু, তার মানে এটা চাপের, মানে তার এক ধরনের সিগন্যাল দিচ্ছে কিনা, একদমই চাপের কিছু না, ভারত এক ধরনের বাংলাদেশে বার্তা দিল কিনা, একদমই সেটা তোমাদের রকে মেনে নিতেই হবে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। গোয়েন্দা বাহিনীর প্রধানরা একজন আরেক দেশে যান, আমাদের দেশের গোয়েন্দা প্রধানও কিন্তু ভারতে যান, পাকিস্তানে যান, চায়নায় যান, অনেক দেশেই যান, এবং তাদের মধ্যে মত বিনিময় হয়, গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়, মানে নিজের দেশে সার্বভৌমত্ব বজায় রেখে সেটা করতে কোনো বাধা নেই। এবং এটিকে আমরা বিরোধী দল হিসেবে খুব ক্রিটিক্যালি দেখছি না, আমরা এটিকে ফ্রুটফুলি দেখছি। আমরা মনে করি না যে যেটা প্রকাশ্যে যদি এসে থাকে এটা যে খুব সমস্যার কিছু, এটা আমরা একদমই মনে করি না। র তো থাকবে, র এক্সিস্টেন্স তো আর আমরা উড়িয়ে দিতে পারবো না। কথা হচ্ছে আমাদের দেশে সার্বভৌমত্বে তারা কোনো মানে সমস্যা তৈরি না করলেই হয়ে গেল, এতটুকুই। জি, মানে সেটা কোনো ইমপ্যাক্ট আপনি আলাদাভাবে দেখছেন না? আমরা এখন এটা নিয়ে একদমই আসলে ইমপ্যাক্ট দেখছি না। রমন ভাই এই সম্পর্কে বলবেন কিছু? জি, না আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনি বলছেন প্রতিরোধ, সাধারণ মানুষ প্রতিরোধ করছে সীমান্তে, বিজিবি প্রতিরোধ করছে, এবং সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানানো হচ্ছে। এর বাইরে কিন্তু আপনার যুদ্ধ করার মানে প্রতিবাদ দিয়ে কি সমাধান হবে? আমি সেই জায়গায় আসতে যুদ্ধ করবেন আপনি সার্বপক্ষ 24 ঘন্টা আপনি জনগণকে ওখানে দাঁড়িয়ে রাখতে পারবেন? আপনি যুদ্ধ করবেন, ভারতের সাথে যুদ্ধ করবেন? সেটাই বলছি যে যুদ্ধ করবেন নাকি কূটনৈতিক চ্যানেলে চাপ তৈরি করবেন, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন। বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দেশ না ভাই, দুটেই করতে হবে। আপনি সারা জীবন টেবিলে আলোচনা করলো, আপনি কোনো পরাশক্তিকে আসলে বোঝাতে পারবেন না। আপনার শক্তিমত্তা না থাকলে কেউ কাউকে বলবে না। জানের জল উপর থেকে ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসে, মানে সেটা সমাধান হবে কিভাবে? আমাদের গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, আমাদের তিস্তা পানি ন্যায্য হিস্সা দরকার। কূটনৈতিক আলাপ অব্যাহত রাখতে হবে, কিন্তু চাপ অব্যাহত রাখতে হবে। আপনার নাবিদ নওরোজ যেটা বলছিলেন যে প্রকাশ্যে একজন কি বলবো গোয়েন্দা প্রধান আসছেন, এটা তো ভালো। বিগত দিনে তো আমরা শুনেছি, বিগত দিনে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় এই রয়ের অফিস ছিল এবং তারা সেখানে বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড করেছে। তো এখন সেই র আসছে, প্রকাশ্যে আসছে, তো প্রকাশ্যে আসুক, সমস্যা কি? বিজিবির সঙ্গে বিএসএফ এর প্রকাশ্যে বৈঠক হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না? আমরা তো এর শুনেছি 26 লক্ষ নাকি হাজার, ভুলে গেছি, হ্যাঁ ভারতীয় বাংলাদেশে আছে 26 লক্ষ। আবার না 26 লক্ষ হোক আর 26 জন তো গ্রেফতার করা হয়নি। না 26 লক্ষ হোক আর 26,000 হোক, বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান নাই, তারা কাজ করছে না, আছে কিন্তু অবৈধভাবে তারা আছে, তারা সেভাবে বলা হয়েছিল, তারা কোথায় গেল? এখানে চীনের নাগরিক আছে, এখানে আপনার ওই জাপানি নাগরিক আছে, ভারতের নাগরিক আছে, সবাই তো কাজ করে, বৈধ উপায়ে কাজ করবে, নিয়ে থাকবে, সেটা তো সেটা নিয়ে তারা তো সবকিছুতেই আপনি যুদ্ধ ভাব হবে কেন? ভারতের জনগণের সঙ্গে তো বাংলাদেশের জনগণের কোনো সমস্যা নাই তো। জি জি, খুব চমৎকার একটা কথা বলেছে। ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সম্পর্কটা আসলে কার মধ্য দিয়ে হবে? আমরা পিপলস টু পিপলস রিলেশনের কথা বলি।
এখন ভারতের এক বাক্যে শেষ করতে, এক বাক্যে। এক বাক্যে হচ্ছে যে ভারতের জনগণ, ভারতের সংস্কৃতির সাথে আমাদের কোনো বিরোধ নেই। জি, শেষ আমরা করুন। মনে করি যে আমরা মানে দীর্ঘ ইতিহাসে আমরা একে অপরের পরিপূরক। জি, কিন্তু নাবিদ রহমান শাহ, ভারতের অসংখ্য সরকারের ধন্যবাদ। অবস্থানটা সেকেন্দার রহমান পাল্টাতে ভাই, হবে, আপনাকে এতটুকুই। অসংখ্য ধন্যবাদ। একদমই সময় নেই বলছে আমাকে। ধন্যবাদ দর্শক যারা ছিলেন, শুনেছেন। ভালো থাকুন, শুভরাত্রি।